নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতোই আজও আমরা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এর আগেও আপনাদের বলেছি যে আপনারা যারা পিপলস রিপোর্টারের ওয়েবসাইট, পিপলস রিপোর্টারের ইউটিউব চ্যানেল এবং পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার ফলো করেন, তারা খেয়াল করে দেখবেন যে আমরা প্রতিদিনই এই ধরনের নতুন নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি এবং আমরা যেটা চাইছি, আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন যে আপনারা পিপলস রিপোর্টারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের অনুষ্ঠান দেখুন এবং এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সে বিষয়ে আপনারা আমাদের মতামত জানান। ভালো লাগছে নাকি খারাপ লাগছে, আপনাদের মতামতটা আমাদের কাছে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আপনারা মন্তব্য করে আপনাদের মতামত আমাদের কাছে জানাতে পারেন। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আগামী যে বিধানসভা নির্বাচন 2026, তা নিয়েই দিন কয়েক ধরে পরপর আমরা অনুষ্ঠান করছি এবং আজকের যে আমাদের আলোচনা, যে প্রতিবেদন, তাও কিন্তু 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই। খবরটা দিন কয়েক আগের। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলমিন বা মিম প্রধান আসাদ উদ্দিন ওয়েসি জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তারা সমস্ত আসনে প্রার্থী দেবেন। অর্থাৎ ওয়েসির বক্তব্য অনুসারে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের যে 294 আসন, তার সবকটিতেই প্রার্থী দেবে মিম। কিন্তু হঠাৎ এই ঘোষণা কেন? নিজের ঘোষণা সম্পর্কে ওয়েসি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি হিন্দু মুসলমানের রাজনীতি করছে, তাতে মানুষের ক্ষতি হচ্ছে। 21-এর নির্বাচনে কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আশানুরূপ ফল না হলেও তখন থেকেই নাকি 2026-এর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছিল মিম। ওয়েসির দাবি অনুসারে এই মুহূর্তে বাংলায় মিম সদস্য সংখ্যা 3 লক্ষ এবং গত পঞ্চায়েত নির্বাচনে তাদের দল প্রায় 1.5 লক্ষ ভোট পেয়েছে এবং আগামী 26 যে বিধানসভা নির্বাচন, তাতে সবাইকে চমকে দেবে মিম। ওয়েসির পাশাপাশি গত মঙ্গলবার, এই সপ্তাহের মঙ্গলবার, মিম মুখপাত্র ইমরান সোলাঙ্কি এক সাংবাদিক সম্মেলনে কলকাতায় জানিয়েছেন যে রাজ্যের সব আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে মিম। আর মিমের দলীয় সূত্র কি বলছে? মিমের দলীয় সূত্র বলছে যে রাজ্যের যে জেলায় মুসলিম জনসংখ্যা বেশি সেই জেলায় প্রতিদ্বন্দ্বিতা জোর দেবে মিম। মিমের দাবি অনুসারে রাজ্যে এরকম 57টি আসন তারা চিহ্নিত করেছেন এবং যেখানে মুসলিম জনসংখ্যা নাকি 50% বেশি। এছাড়াও মিম জানাচ্ছে যে অন্তত 121টা আসন এরকম আছে রাজ্যে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা 30%-এর বেশি। যদিও এই তথ্য কতটা সত্যি তা নিয়ে সংশয় আছে, কারণ আমরা সবাই জানি যে 2021-এর জনগণনা হয়নি। তাই এই মুহূর্তে রাজ্যের জনসংখ্যা ঠিক কত এবং ধর্মীয় দিক থেকেও কোন সম্প্রদায়ের মানুষ ঠিক কত, তার পুরোটাই কিন্তু অনুমান ভিত্তিক। যে যাই দাবি করুন না কেন, তার কোনো সারবত্তা থাকার সম্ভাবনা কিন্তু কম। মিম নিয়ে আরও কিছু বলার আগে একবার আমরা 2021 নির্বাচনে মিমের ফলাফল দেখে নিতে পারি। সেবার ওয়েসি রাজ্যের 7 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করলেও প্রাপ্ত ফলাফল থেকে দেখা যাচ্ছে 6টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই আসনগুলি হলো জলঙ্গি, সাগরদিঘি, ভরতপুর, মালতীপুর, ইটাহার এবং আসানসোল উত্তর, যার মধ্যে জলঙ্গিতে মিমের প্রাপ্ত ভোট ছিল 1338 বা 0.60%, সাগরদিঘিতে 3450 বা 1.85%, ভরতপুরে 2076 বা 1.1%, মালতীপুরে 1643 বা 1%, ইটাহারে 831 বা 0.43% এবং আসানসোল উত্তরে 1514 ভোট বা 0.78%। বলা বাহুল্য সব আসনেই জামানত জব্দ হয়েছিল মিমের। গত বিধানসভা নির্বাচনে প্রাথমিকভাবে আইএসএফের সঙ্গে জোটের কথা হলেও শেষ মুহূর্তে পিছিয়ে গেছিল মিম এবং তাদের যুক্তি ছিল যে আইএসএফের সঙ্গে যেহেতু কংগ্রেস জোট করেছে, তাই তাদের পক্ষে এই জোটে থাকা সম্ভব নয়।
যদিও মিম দাবি করেছে গত পঞ্চায়েত নির্বাচনে তারা মালদায় 60,000 ভোট পেয়েছে, মুর্শিদাবাদে পেয়েছে 25,000 ভোট এবং রাজ্যের অন্যান্য কিছু এলাকা থেকে 18,000 ভোট পেয়েছে, তবুও মানে তার ভিত্তিতে তারা রাজ্যে বিধানসভা 294টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলে এসেছে, এরকম ভাবনাটা বোধহয় সঠিক নয়। আমরা একটু দেখি 2024 লোকসভা নির্বাচনে মিমের পারফরমেন্স ঠিক কী ছিল। সারা দেশে মিম প্রতিদ্বন্দ্বিতা করেছিল 15টি আসনে, যার মধ্যে শুধুমাত্র তেলেঙ্গানার হায়দ্রাবাদ, বিহারের কিশনগঞ্জ এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ আসনে তাদের প্রাপ্ত ভোট ছিল যথাক্রমে 61.3%, 26.9% এবং 26.2%। বাকি 12 আসনের মধ্যে বিহারের গোপালগঞ্জ আসনে তাদের সর্বাধিক প্রাপ্ত ভোটের হার ছিল 2.8%, আর বিহারের কারাকাটে 1.1%, বিহারের মহারাজগঞ্জে 0.8%, বিহারের সেওহারে 1.1%, মহারাষ্ট্রের মুম্বাই নর্থ সেন্ট্রালে 0.2%, বিহারের মধুবনীতে 0.4%, বিহারের পাটলিপুত্রে 0.3%, মহারাষ্ট্রের পুনেতে 0.1%, ঝাড়খণ্ডের রাজমহলে 0.7%, বিহারের মুজফ্ফরপুরে 0.4% এবং মহারাষ্ট্রের ওসমানাবাদে 0.2% ও ভিওয়ান্ডিতে 0.1%। 2024-এ পশ্চিমবঙ্গে কোনো লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেনি মিম। লোকসভা নির্বাচনের ফলাফলটা যদিও আমরা বললাম, কিন্তু এখানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তবুও এটা বললাম একটাই কারণে যে দেশের যে 15টি লোকসভা আসনে মিম প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার মধ্যে মাত্র 3টি আসন ছাড়া অন্য কোনো আসনে মিমের কোনো প্রভাব দেখা যায়নি, এটা স্পষ্ট। এমনকি নির্বাচনী ফলাফলের নিরিখে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসির নিজের কেন্দ্র হায়দ্রাবাদ ছাড়া বাকি তেলেঙ্গানাতেও তাদের খুব একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়নি। প্রশ্ন তাহলে একটাই, এই জনভিত্তি নিয়ে ঠিক কোন কারণে রাজ্যের সব আসনে লড়াই করার আগাম ঘোষণা করল মিম? এটা কি শুধুমাত্রই রাজনৈতিক, নাকি রাজ্যের বর্তমান জটিল ধর্মীয় মেরুকরণের যে রাজনীতির আবহ চলছে সেখানে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা? মূল প্রশ্নটা বোধহয় লুকিয়ে আছে এখানেই। রাজ্যে এই মুহূর্তে শাসক এবং বিরোধী পক্ষকে যেভাবে প্রকাশ্যে একে অপরের প্রতি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষোদ্গার করতে দেখা যাচ্ছে তা এই রাজ্যের রাজনীতির আবহের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আপনি 72 ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। উনি তো আচার মারবো বলে আমি চুষে দেবো। এটা কাম্য না হলেও এটাই এখন হচ্ছে। কলুষিত হচ্ছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ, কারণ এই রাজ্যের ইতিহাস, এই রাজ্যের সংস্কৃতি, ভোটদানের প্রকৃতি বলে যে রাজ্যের মানুষ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ভোট দিতে আগ্রহী নন। যদিও বর্তমানে সেই দিকে মানুষকে ঠেলে দেবার একটা চেষ্টা হচ্ছে সুপরিকল্পিতভাবেই। রাজ্যের শাসক এবং বিরোধী পক্ষ অন্যান্য বিষয় নিয়ে যত কথা বলেন, যত কথা বলছেন, তাদের মুখে কিন্তু নিয়োগ দুর্নীতি সহ হাজারো দুর্নীতি, সাধারণ মানুষের রুটি রুজির সমস্যা, পরিযায়ী শ্রমিক নিয়ে কোনো বক্তব্য শোনা যাচ্ছে না। রাজ্য বিধানসভা নির্বাচনে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মিমের ঘোষণার পরেই সবার প্রথম প্রতিক্রিয়া এসছে শাসক তৃণমূলের দিক থেকে, যাদের বক্তব্য বিরোধীদের সুবিধা করে দিতে ভোট কাটার জন্য রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে মিম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে তৃণমূল কিন্তু এটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে মিমের ঘোষণায় তারা সিঁদুরে মেঘ দেখছে, কারণ রাজ্যের রাজনৈতিক মহলের এক অংশের মতে মূলত সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর নির্ভর করেই ক্ষমতায় টিকে আছে তৃণমূল। মিম সেই ভোট ব্যাংকে যদি থাবা বসায় তাহলে তৃণমূলের ভোট কাটার সম্ভাবনা, আর যে ভোট কাটাকাটিতে লাভবান হতে পারে বিজেপি অথবা সিপিএম কিংবা কংগ্রেস। দেশের বা রাজ্যের রাজনীতিতে মিমের গ্রহণযোগ্যতা ঠিক কতটা তার জন্য আগে আমরা যে পরিসংখ্যানগুলো দিলাম সেটুকুই যথেষ্ট। এটা নিয়ে আরও বিশ্লেষণ করা যেতেই পারে, তবে কংগ্রেস সহ বিরোধীরা সকলেই মিমকে বিজেপির বি টিম বলতেই অভ্যস্ত। কংগ্রেস তো খুব স্পষ্টভাবে মিম এবং আম আদমি পার্টিকে বিজেপির বি টিম হিসেবেই দেখে, অতীতেও একাধিকবার তারা একথা জানিয়েছে। একইভাবে মিমকে বিজেপির বি টিম বলেছেন তেজস্বী যাদব, সঞ্জয় রাউত, তারিক আনোয়ারের মতো বিরোধী নেতৃত্ব। বিরোধীদের এই অভিযোগের উত্তরে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি স্পষ্ট জানিয়েছেন
বিজেপি, কংগ্রেস, তৃণমূল, বিআরএস, ডিএমকে, বিজেডি, সমাজবাদী পার্টি, ওয়াইএসআরসিপি, শিবসেনা বা অন্যরা প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলই নির্বাচনী বন্ডের আকারে অর্থ পেয়েছে। একা বিজেপি ৬,০০০ কোটি টাকারও বেশি পেয়েছে। আর আমাদের দল মিম ইলেকটোরাল বন্ড থেকে ১ পয়সাও সংগ্রহ করেনি, কিন্তু তারা সকলেই আসাদুদ্দিন ওয়েসির দলকে বিজেপির বি টিম বলে ডাকছে। चाहता हूं जो मुझ पर इल्जाम लगाते थे बी टीम का, अरे असली टीम तो तुम हो आरएसएस की, क्योंकि मैं सच्चाई को बयान कर रहा था तो तुमने मुझ पर इल्जाम लगाया। ये मैं नहीं कह रहा, उनका लीडर बोला, वो भी मुझे गाली देता था। अब सुना है कि वो भी जाने वाले हैं बीजेपी में। आप बताओ फिर कौन बी टीम है, कौन बी टीम है मेरे भाई? মিম এ টিম নাকি বি টিম নাকি সি টিম তা নিয়ে এখন থেকেই আলোচনা করে কোনো লাভ নেই। তবে বিরোধী পক্ষের দিক থেকে মিমের বিরুদ্ধে অতীতে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপিকে সুবিধা করে দেবার সুনির্দিষ্ট অভিযোগ আছে। বিগত বিহার বিধানসভা নির্বাচনে 2020 সালে 20টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 5 আসনে জয়ী হয় মিম। সেবারও অভিযোগ উঠেছিল আরজেডি জোটে জয়ের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল মিম। পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে মিম ঠিক কার সুবিধা করে দেবার জন্য সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, নাকি নিজেদের ভিত্তি বাড়ানোর জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবে, তার জন্য ভোটের ফলাফলের অপেক্ষা করতেই হবে। আর সেই অপেক্ষার সময়সীমা 14 মাস। অতএব ততদিন আমরা বরং চোখ রাখি রাজনৈতিক ঘটনা প্রবাহে, আপনারা চোখ রাখুন পিপলস রিপোর্টারে। আমাদের ট্যাগলাইন গুজবে নয় খবরে থাকুন, পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন।